বছর পর চাল আমদানি করল সরকার। ভারত থেকে আসলো ৫,০০০ টনের বেশি, দাম কমার আশা। এলডিসি থেকে উত্তরণে ১০ ভাগ শুল্কমুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ। ক্রেতা দেশের সাথে আলোচনার তাগিদ। গত অর্থ বছরে সরকারি প্রতিষ্ঠানের মুনাফা কমেছে ৩,০০০ কোটি টাকা। ৪৯টির মধ্যে ১০টি লোকসানে। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। ৩ বছর পর মোটা চাল আমদানি করল সরকার। খাদ্য সচিব জানালেন, ভারত থেকে আমদানির প্রথম চালানে চাল এসেছে ৫,১৮৫ টন। এ মাসেই বাজারে ছাড়া হবে ৫০,০০০ টন। এতে চালের দাম কমবে বলে আশা করা হচ্ছে। তবে ভোক্তাদের আশঙ্কা, বাজার তদারকি করা না হলে দাম নিয়ন্ত্রণে আসবে না। করোনা মহামারীর মধ্যেও এ অর্থ বছরে দেশে চাল উৎপাদন হবে ৩,৬০,০০,০০০ টনের বেশি। বরাবর এ সময়টাতে চালের দাম থাকে নিম্নমুখী, কিন্তু এবার ব্যতিক্রম। গত এক সপ্তাহে চালের দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত। খুচরা বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। মোটা ২৮ জাতের চালের কেজি ৫০ থেকে ৫৩ টাকা। টিসিবির হিসাবে এক মাসে দাম বেড়েছে প্রায় ৭ ভাগ। ভরা মৌসুমে চালের এ দাম অযৌক্তিক বলছেন ক্রেতা ও খুচরা বিক্রেতারা। ২০ থেকে ২৫ দিনের মধ্যে প্রতি বস্তা চালে তারা প্রায় ২ থেকে ২৫০ টাকা বাড়াইছে। কি বলবো, আর বলার কিছু নেই। মানে না খেয়েও পারতেছি না, না খাইতে গেলেও মানে সমস্যা হইতেছে। চাউলের দাম বাড়তি, সব জিনিসের দামই বাড়তি। এছাড়া করোনা ও বন্যায় অনেক বেশি চাল সহায়তা দেয়ায় কমেছে সরকারের মজুতও। তাই চালের দাম নিয়ন্ত্রণে কয়েক ধাপে ৩ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। খাদ্য সচিব জানান, শনিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে প্রথম চালান। বাকিটা আসবে এ মাসেই। এটা হলো ফার্স্ট শিপমেন্ট আর কি। ২৯ তারিখে আরেকটা আসবে। এভাবে করা আছে। প্রথম যে একটা মানে প্রথম প্যাকেজ যেটা আমরা কিনছি সেটা এই ডিসেম্বরের মধ্যে প্রায় এসে যাচ্ছে। ৫,০০০ কতজন ৫,১৮৫ মেট্রিক টন। ডিসেম্বরের মধ্যে যেহেতু আমাদের আমদানি শুরু হয়ে গেছে এবং আমরাও বিতরণটাও শুরু করবো জোরালো ভাবে, ফলে আমি আশা করছি যে জানুয়ারির প্রথম দিক থেকেই দাম কমা শুরু হয়ে যাবে। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য মতে দেশে সরকারি গুদামে চালের মজুত রয়েছে ৭,৬৮,০০০ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চালের দাম এবং আমদানি বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন খাদ্য সচিব নাজমা নারা খানুম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সংবাদে। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে সরকারের বেঁধে দেয়া দামে মিলাররা চাল দিচ্ছেন না, মিলারদেরকে আপনারা বাধ্য করতে পারছেন না কেন? ধন্যবাদ। আসলে আপনারা নিজেরাও জানেন মনে হয় যে বাজারে ধানের এবং চালের মূল্যটা একটু বেশি। আমরা যে মূল্য নির্ধারণ করেছিলাম সরকারিভাবে সেটির চেয়ে বাজার মূল্যটা বেশি হয়, মিলাররা আমাদেরকে ধান দিতে উৎসাহী বোধ করছেন না। এটা মানে চাল দিতে উৎসাহী বোধ করছেন না। ফলে আমরা যে জিনিসটি আমরা করতে পারি নাই, আমাদের প্রকিউরমেন্টটা আমরা কমপ্লিট করতে পারি নাই। একইভাবে আমরা যে দামটি বেঁধে দিয়েছিলাম, তখন বাজারে ধানের যে মূল্য ছিল, বর্তমানে কিন্তু বাজারে ধানের মূল্য সেটি নাই। মানে তার চেয়ে একটু মানে উপরে উঠেছে। সেজন্য আমরা নতুনভাবে আবার মূল্য নির্ধারণের চিন্তাভাবনা করছি। এটার জন্য আমরা ইতিমধ্যে একটি কমিটি তৈরি করেছি। কমিটি বসে ধানের দামের উপর ভিত্তি করে মিল গেটে চালের দাম কত হওয়া উচিত, সে অনুসারে একটা মানে পরামর্শ আমাদেরকে দিবেন এবং আমরা আশা করছি যে সে মোতাবেক আমরা দামটা আবার পুনর্নির্ধারণ করে দিব। এখন কিন্তু আমনের মৌসুম, আশা করা যাচ্ছে যে আমনের ধান উঠবে। তা আমাদের দেশে আসলে চাল থাকতেও আমদানি করা লাগছে। যেসব পদক্ষেপ আসলে নেওয়া হচ্ছে সেগুলো কি যথাযথ না? আর যদি যথাযথ না হয়, শক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? আরেকটি প্রশ্ন রয়েছে যে আমাদের নিজস্ব উৎপাদন বৃদ্ধিতে সক্ষমতা বৃদ্ধি করা যাচ্ছে না কেন? আমরা মনে করি যে আমাদের দেশে পর্যাপ্ত উৎপাদন হয়েছে এবং আপনি বলেছেন যে ধান আছে বা চাল আছে, তা সত্ত্বেও আমদানি করতে হচ্ছে। আমরা দেখেছি যে এবছর একটা আমফান, তারপর পর্যুপরি বন্যা, তাতে আমাদের কিছুটা ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও সেটি আমাদের এখন বর্তমান হিসাবে যে চাহিদার তুলনায় আমরা বলছি সারপ্লাস থাকার কথা, ঘাটতি হওয়ার কথা নয়, বিশেষভাবে কৃষি মন্ত্রণালয়ের রিপোর্ট অনুসারে।
তারপরেও আমরা চিন্তা করছি যেহেতু বাজারে ধান চালের দামটা একটু বেশি, ভোক্তাদের যেন কষ্ট না হয়, আমরা সাধারণত যেটি অপারেশন করি, বিশেষ করে আমাদের রেশনিং মানে পিএফডিএস যেটা বলে, পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেটিকে অব্যাহত রাখার জন্য আমাদেরকে আমদানি করতে হচ্ছে, কারণ বাজার মূল্যটা আমাদের সরকারি মূল্যের চেয়ে বেশি। সুতরাং আপনি বুঝতে পেরেছেন যে আমাদের এই বিলি বিতরণ অব্যাহত রাখতে গেলে আমাদেরকে সরকারি গোডাউনে আমরা আমদানি আমাদের করতেই হবে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যেহেতু আমদানি করা হচ্ছে, দেখা যায় যে অনেক সময় আমদানি করার পরও কিন্তু আমাদের বাজারে সেই প্রভাবটা পড়ে না, যেমনটা আমরা পেঁয়াজের ক্ষেত্রেও দেখেছিলাম। তো সেক্ষেত্রে দাম যেন কমে, তদারকির জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন, বা বাজার মনিটরিং এর জন্য শক্ত কোনো ব্যবস্থা আপনারা নিচ্ছেন কিনা? জি, বাজার মনিটরিং এর আমি দুইটা জিনিস বলতে চাই যে বর্তমান আমাদের আপনারা জানেন যে প্রচুর মিলার আগে একসময় কম ছিল, তখন একটা মিলারদের জন্য মজুদ যে নির্ধারণ করা হয়েছিল যে বৈধ মজুদ করতে পারবে তারা 15 দিনের পাক্ষিক ক্ষমতার সমপরিমাণ। তো সেটি আবার সর্বোচ্চ 30 দিন মজুদ রাখতে পারবে। তো আমরা রিসেন্টলি অলরেডি ভেটিং নিয়ে নিচ্ছি, আমরা গেজেট করার জন্য পাঠিয়েছি যে একজন মিলার হাস্কিং হোক, অটো হোক, তার দৈনিক 8 ঘন্টা ছাঁটাই ক্ষমতা ধরে 15 দিনের ছাঁটাই ক্ষমতার 3 গুণ এখন উনি মজুদ করতে পারবেন, সেটা 30 দিন পর্যন্ত। তার মানে ওনাকে কিন্তু এই 30 দিনের মধ্যে সেটা ছেড়ে দিয়ে আবার রোল করতে হবে, আবার নতুন ভাবে ধান কিনে আনতে হবে এবং সেটা আবার 30 দিনের মধ্যে ছাড়তে হবে। আমরা এই মনিটরিংটা অত্যন্ত জোরদার করেছি, কঠোরভাবে এই মনিটরিংটা করা হচ্ছে। আমরা সকল জেলা প্রশাসক, আমাদের যারা মানে খাদ্য বিভাগীয় কর্মকর্তা, সবাইকে আমরা এই নির্দেশনা দিয়েছি যে তারা যেন এটা স্ট্রিক্টলি ফলো করে। এছাড়াও আমরা আরো নির্দেশনা দিয়েছি যে যারা আড়তদার এবং যারা ব্যবসায়ী, যারা ধান কিনে মিলে সাপ্লাই দেয়, তাদের রেজিস্টার, রিসিপ্ট এগুলো চেক করতে হবে, কোন মিলে কতটুকু ধান তারা পাঠাচ্ছে সেটি রেগুলার মনিটরিং করতে হবে। এবং আমার বিশ্বাস যে আমাদের আজকে থেকে এটা জোরদার হওয়ার কথা, এবং ইতিপূর্বে আমরা কন্টিনিউয়াস কিন্তু এটা করছিলাম। আমাদের খাদ্য অধিদপ্তরের টিম আছে ফিল্ড পর্যায়ে এবং জেলা প্রশাসকের বিভিন্ন মানে কর্মকর্তার মাধ্যমে। আশা করব যে জোরদার মনিটরিং হলে বাজারেও দাম কম থাকবে এবং ভোক্তারাও স্বস্তিতে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম খাদ্য সচিব নাজমান আরা খানমের সাথে। জানাবো পরবর্তী সংবাদ। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলে আন্তর্জাতিক বাজারে 10% শুল্কমুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের এক গবেষণা বলছে, রপ্তানিতে খরচ কমানো সহ বিনিময় মূল্য সমন্বয়ের মাধ্যমে এই ঘাটতি পূরণ করা সম্ভব। ধাক্কা সামলাতে শুল্কমুক্ত সুবিধার মেয়াদ বাড়ানোর জন্য এখনই ক্রেতা দেশগুলোর সাথে আলোচনার পরামর্শ দিচ্ছে গবেষণা প্রতিষ্ঠানটি। রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ভার্চুয়াল আলোচনায় তাদের এই প্রতিবেদন তুলে ধরা হয়। দেশের মোট রপ্তানির 60% যায় ইউরোপের 28টি দেশে। স্বল্প উন্নত দেশ হিসেবে ইউরোপে পণ্য রপ্তানিতে এখন কোনো শুল্ক দিতে হয় না বাংলাদেশকে। তবে স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলে 2027 সাল থেকে এ বাজারে 9 ভাগের বেশি শুল্ক দিতে হবে। পাশাপাশি শুল্ক আরোপ হবে কানাডা, জাপান, চীন সহ অন্যান্য দেশে। ভারত আর জাপানেও নতুন শুল্ক হার হবে গড়ে 8 ভাগের বেশি। এই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে কিন্তু ভিয়েতনাম, বাংলাদেশ কেউই শুল্ক মুক্ত সুবিধা পায় না। কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার যদি গ্লোবাল ইকোনমির রিফ্লেকশন হয়, তাহলে হয়তো আমাদের একটু হয়তো চিন্তার কারণ আছে যে শুল্ক মুক্ত সুবিধা না পেলে আমাদের থেকে কিন্তু অন্য দেশ অনেক কম্পিটিটিভ হতে পারে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এখনই ক্রেতা দেশগুলোর সাথে বাণিজ্য সুবিধা নিয়ে কূটনৈতিক আলোচনার পরামর্শ দেওয়া হয় আলোচনায়। শুল্কমুক্ত সুবিধার মেয়াদ বাড়ানো সহ নতুন বাণিজ্য চুক্তির কথাও বলেন বিশ্লেষকরা। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এরই মধ্যে এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। জানুয়ারিতে এমন একটি চুক্তি হবে নেপালের সঙ্গে। ইউরোপীয় ইউনিয়নের 2023 পরবর্তী জিএসপি পলিসিতে ইবিএ সহ আমাদের বৈদেশিক বাণিজ্যের অনুকূল অন্যান্য বিধান অন্তর্ভুক্তের লক্ষ্যে আলোচনায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, উন্নয়নশীল দেশে উন্নীত হলে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। এক্ষেত্রে শুধু পণ্য রপ্তানির ওপর নির্ভরশীল না হয়ে সেবা খাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এই এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমাদের যে হিউম্যান রিসোর্স যেগুলো আছে, আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আসলে করতে হবে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট না হলে পরে যেটি তিনি বললেন যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে আসা হবে, টেকনোলজি নিয়ে হবে, সেই ক্ষেত্রে আবার
আপনার আমাদের যে এমপ্লয়মেন্ট সেটি কমে যাবে। বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি অনুযায়ী উন্নয়নশীল দেশে উন্নীত হলে বাংলাদেশ এখন প্রতি বছর রপ্তানির বিপরীতে উদ্যোক্তাদের যে $56 কোটি প্রণোদনা দেয় তা বন্ধ করে দিতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে তাদের এই সুবিধা কিভাবে দিতে হবে তাও নতুন করে ভাবতে সরকারকে তাগিদ দেয়া হয় আলোচনায়। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গেল অর্থ বছরে মুনাফা কমেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের। 2018-19 অর্থ বছরের তুলনায় গেল অর্থ বছরে সরকারের 49টি প্রতিষ্ঠানের মুনাফা কমেছে 3,000 কোটি টাকা। এ সময় মুনাফা হয়েছে 7,500 কোটি টাকা। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় এসব তথ্য তুলে ধরা হয়। অর্থনৈতিক সমীক্ষায় 7 খাতে সরকারের অআর্থিক 49টি সংস্থার আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। এতে বলা হয় গেল অর্থ বছরে প্রতিষ্ঠানগুলো 7,519 কোটি টাকা মুনাফা করেছে, যার মধ্যে 10টি প্রতিষ্ঠানই লোকসান করেছে। এছাড়া শিল্প খাতের 6টি কর্পোরেশনের মধ্যে 5টি ছিল লোকসানে। নতুন করে লোকসানি প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত হয়েছে টিসিবি এবং ওয়াসা। এছাড়া করোনার মধ্যে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও মুনাফা কমেছে পেট্রোলিয়াম কর্পোরেশনের। সমীক্ষায় জানানো হয় মুনাফা থেকে প্রতিষ্ঠানগুলো সরকারি কোষাগারে জমা দিয়েছে 1,413 কোটি টাকা। মূলত করোনার প্রভাবে মুনাফা কমেছে বলছেন সংশ্লিষ্টরা। গ্রাহকদের টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিতে নতুন উদ্যোগ নিয়েছে আকাশ ডিটিএইচ ও ওয়ালটন। এখন থেকে ওয়ালটনের নতুন টিভি কিনলে 10% ছাড়ে আকাশ ডিটিএইচ সংযোগ নিতে পারবেন গ্রাহকরা। আগামী 31 জানুয়ারি পর্যন্ত এই সুযোগ। রোববার দুপুরে অনলাইনে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন বেক্সিমকো কমিউনিকেশনসের চেয়ারম্যান শায়ন এফ রহমান। স্যাটেলাইট থেকে সরাসরি ঘরে উন্নত প্রযুক্তির সংযোগের মাধ্যমে গ্রাহকদের ঝকঝকে টেলিভিশন দেখার সুযোগ করে দিতে গত বছরের মে মাসে আকাশ ডিটিএইচের পথ চলা। এরই মধ্যেই গ্রাহকের আস্থা অর্জন করে সারা দেশে ছড়িয়ে পড়েছে আকাশ ডিটিএইচ। সংযোগ ও সাবস্ক্রিপশন ফি কমানোর পাশাপাশি মূল্য ছাড় ও অংশীদারিত্বের মাধ্যমে আকাশ এখন আরও বেশি সহজলভ্য। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের সুবিধা দিতে ওয়ালটনের সাথে নতুন ক্যাম্পেইন শুরু করেছে আকাশ ডিটিএইচ। ওয়ালটনের নতুন টেলিভিশন কিনে আকাশ সংযোগ নিলে 10% ছাড় পাবেন গ্রাহকরা। অনলাইনে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে বেক্সিমকো কমিউনিকেশনসের চেয়ারম্যান শায়ন এফ রহমান বলেন, গ্রাহকদের কম দামে ভালো সেবা দিতে নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পার্টনারশিপটা খালি আমাদের দুইজন কোম্পানি অথবা বাংলাদেশের ইকোনমি না, কিন্তু আমি বিশ্বাস করি যে এরকম পার্টনারশিপস এরকম প্যাকেজেস যদি আমাদের মতো দুই কোম্পানি ইন্ট্রোডিউস করতে পারে বাংলাদেশে, তাহলে এই প্যাকেজেস গুলি সবচেয়ে অ্যাডভান্টেজিয়াস পজিশন কিন্তু হবে আজকে আমাদের বাংলাদেশে 16 কোটি নাগরিক, আমাদের যারা কনজিউমার্স, এটা আমাদের দায়িত্ব। ইনিশিয়েট দিস কাইন্ড অফ পার্টনারশিপস। আকাশ ডিটিএইচ সবসময় এই ধরনের অংশীদারিত্বে বিশ্বাস করে। আমি আশা করি এই উদ্যোগ আকাশ ও ওয়ালটনের একসাথে নতুন নতুন কাজের সুযোগ তৈরি করবে। গ্রাহকদের সুবিধা দিতে আরো নতুন নতুন উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক। ওয়ালটনের মতো জায়ান্ট ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি, বেক্সিমকোর মতো বাংলাদেশের রিনাউন্ড একটি কোম্পানি, একটি ব্র্যান্ড এই প্রজেক্টে একসাথে কাজ করছে। এটা নিঃসন্দেহে দেশের খুব ভালো এবং একটি গৌরবময় ঘটনার শুরু হতে যাচ্ছে। আমি এটা আরো এই প্রজেক্ট দিয়ে জাস্ট শুরু করার কথাই বলছি। আমি চাই বেসিক্যালি ওয়ালটনের পক্ষ থেকে যে সামনে আরো হয়তো আমরা ভালো কিছু করতে পারবো। এককালীন 3,999 টাকায় আকাশ বেসিক ও 4,499 টাকায় রেগুলার সংযোগে প্রতি মাসে 399 টাকার প্যাকেজে 120টির বেশি এবং 249 টাকার প্যাকেজে 70টির বেশি চ্যানেল দেখতে পাচ্ছেন গ্রাহকরা। দেশের 64 জেলায় 8,000-এর বেশি অনুমোদিত বিক্রয় কেন্দ্রে আকাশ সংযোগ পাওয়া যাচ্ছে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।